ধীরে ধীরে কংগ্রেসের মধ্যে ভাঙন এবং এতটাই ভাঙন ধরেছিল যে গনি খান চৌধুরীর সেই পরিবার ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরেছে, অর্থাৎ ঘর ওয়াপসি হয়েছে মৌসম বেনজির নূরের। 26-এর নির্বাচনে মালতীপুর কি তাহলে দখল নিতে পারবে? মৌসম বেনজির নূরের ফেরাটাই মালতীপুরের কংগ্রেসকে একেবারে অক্সিজেন জুগিয়ে দিয়েছে। লড়াই হবে তৃণমূল ভার্সেস কংগ্রেসের। এখানে বিজেপি, আইএসএফ তারা কিন্তু কেউ জায়গা করে নিতে পারবে না। যেখানে অমিত শাহ বলছে 170টি আসন পাবে 2026-এর বিধানসভা নির্বাচনে। যদিও শুভেন্দু অধিকারী মনে করছেন তারা 177টি আসন পাবে, আরও 100 আসন বেশি পাবে 2021-এর বিধানসভা নির্বাচনের থেকে। বিজেপি এই 2026-এ এসআইআরের মধ্যে দিয়ে তারা মালতীপুর দখল নিতে পারবে কিনা। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। লড়াই তো হচ্ছে, লড়াই চলবে, কিন্তু যে ঘটনা মোথাবাড়িতে হয়েছে, কালিয়াচকে হয়েছে, অবশ্যই সারা রাজ্যের নজর রয়েছে সেই মালদার দিকে। আর মালদার দিকে তো নজর রাখতেই হয়, কারণ এই এসআইআরে সবথেকে বেশি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে সেই জেলাটার নাম হচ্ছে মালদা। মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটো লোকসভা কেন্দ্রে বিপুল মার্জিনের মানুষের নাম বাদ গিয়েছে। তাই মালদার দিকে তো নজর রাখতেই হচ্ছে, কারণ দেশের শীর্ষ আদালত এই মুহূর্তে নজর রেখেছে মালদায়। 7 জুডিশিয়াল অফিসারদের সেখানে যেভাবে বন্দি বানানো হয়েছিল, এই ঘটনায় সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। এনআইএর দল পৌঁছে গিয়েছে মালদা শহরে, চুলচেরা তল্লাশি অভিযান চলছে, চিরুনি তল্লাশি চলছে মালদা শহর জুড়ে। ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে আইএসএফের প্রার্থীও রয়েছে। তাই আজকের নজর আমরা রাখবো মালদা শহরের দিকে। আর মালদা শহরের দিকে নাম রাখলেই অবশ্যই যে নামটা প্রথমেই মনে আসে তার নাম গনি খান চৌধুরী। মালদা শহর, মালদা উত্তর হোক বা মালদা দক্ষিণ, গনি খানই ছিল মালদার শেষ কথা। সময়ের পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে কংগ্রেসের মধ্যে ভাঙন এবং এতটাই ভাঙন ধরেছিল যে গনি খান চৌধুরীর সেই পরিবার ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু 26-এর নির্বাচনের আগে আবার ধীরে ধীরে পরিবার এক জায়গায় হয়েছে। মালদা উত্তরের সেদিকেই আমাদের আজকে নজর থাকবে। মালদা লোকসভার উত্তরের মালতীপুর, যে মালতীপুরে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফিরেছে, অর্থাৎ ঘর ওয়াপসি হয়েছে মৌসম বেনজির নূরের। আর মৌসম বেনজির নূরের ফেরাটাই মালতীপুরের কংগ্রেসকে একেবারে অক্সিজেন জুগিয়ে দিয়েছে। তাই 26-এর নির্বাচনে মালতীপুর কি তাহলে দখল নিতে পারবে গনি খান চৌধুরীর পরিবার? পারবে মৌসম মালদার এই মালতীপুর দখল নিতে? তো 2016 সালের দিকে নজর রাখবো। 2016 সালে এই মালতীপুর বিধানসভায় কি হয়েছিল, 2019-এর লোকসভা নির্বাচনে মালদা উত্তরে কি ফলাফল হয়েছিল, 21-এর বিধানসভায় কি ফলাফল হলো মালতীপুরে, এবং সর্বোপরি 24-এর লোকসভা নির্বাচনে মালতীপুর ঠিক কোথায় দাঁড়িয়েছিল। তো প্রথমেই নজর রাখবো মালতীপুর বিধানসভা কেন্দ্র 2016-র বিধানসভা নির্বাচন। 2016-র বিধানসভা নির্বাচন, সেদিকে তো নজর রাখতেই হয়, কারণ কেন্দ্রের নাম যেহেতু মালতীপুর, এবং মালতীপুরে অবশ্যই লড়াই হবে তৃণমূল ভার্সেস কংগ্রেসের। এখানে বিজেপি, আইএসএফ তারা কিন্তু কেউ জায়গা করে নিতে পারবে না, এমনটাই মনে করছেন
মালতীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। তাই মালতীপুর বিধানসভা কেন্দ্র কংগ্রেসের গড়েই এই মালতীপুর, যে কথা শুরুতেই বলছিলাম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা পেল 32.27% ভোট। কংগ্রেসের দখলে থাকা এই মালতীপুর 50,643টি তারা ভোট পেয়েছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। এবং 2016 সালের এই বিধানসভা নির্বাচনে আরএসপি পেল 30.61% ভোট। অর্থাৎ শতাংশের বিচারে আমরা দেখছি একেবারে দ্বিতীয় স্থানে ছিল আরএসপি। অর্থাৎ তারা 40,043টি ভোট পেয়েছিল মালতীপুর থেকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2011 সালে বিপুল মার্জিনে ভোট পেয়ে রাইটার্স বিল্ডিং দখল করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই শুরু করেছিল, সেই লড়াইয়ের মধ্যে দিয়েই সরকারে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 2011 সালে 34 বছরে বাম সরকারকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। কিন্তু তারপরেই যে নির্বাচন হলো 2016 সালের বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস মালতীপুর ধরে রাখলো এবং তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে। তারা ভোট পেল কত? 25.45%, অর্থাৎ 39,947 ভোট। তাই স্বাভাবিকভাবেই লড়াই তো একটা ছিল, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, যেখানে অমিত শাহ বলছে 170টি আসন পাবে 2026-এর বিধানসভা নির্বাচনে, বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে, তারা পেয়েছিল 8.25% ভোট। অর্থাৎ 12,941টি ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। যদিও শুভেন্দু অধিকারী মনে করছেন তারা 177টি আসন পাবে, আরও 100 আসন বেশি পাবে 2021-এর বিধানসভা নির্বাচনের থেকে। এবং নোটাতে ভোট পড়ল কত? নোটাতে ভোট পড়ল 2.11%, অর্থাৎ 3,306টি ভোট পড়েছিল নোটায়। মালতীপুরের দিকে নজর রাখতেই হয়, কারণ মালতীপুরের ওপরে অনেক আস্থা রেখেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস প্রথম দফায় যে তার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, সেখানে প্রার্থী তালিকার মধ্যে বহরমপুর যেমন ছিল, মালতীপুরও ছিল। কারণ মালতীপুর অবশ্যই নজর রাখতে হয়, কারণ মৌসুম রয়েছে মালতীপুরে। এবার নজর রাখবো লোকসভা নির্বাচনের দিকে। 2019-এর এই লোকসভা নির্বাচন মালদা উত্তর, যেখানে 2016-র বিধানসভা নির্বাচনে চতুর্থ স্থানে ছিল সেই বিজেপি, একেবারে প্রথম স্থানে জায়গা করে নিল। তারা 37.61% ভোট পেল। অর্থাৎ সংখ্যার বিচারে 5,09,524টি তারা ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। দ্বিতীয় স্থানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল কত? তারা পেল 31.39% ভোট। অর্থাৎ 4,25,236টি ভোট পেয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে এলো। যে কংগ্রেস 2016 সালে মালতীপুর বিধানসভা কেন্দ্র ধরে রেখেছিল, তারা 2019-এর লোকসভা নির্বাচনে তৃতীয় স্থানে চলে এলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অর্থাৎ তারা 22.53% ভোট পেল। অর্থাৎ 3,05,270টি ভোট পায়। সিপিআইএম এই মালদা উত্তর থেকে তারা ভোট পেল 3.72%, অর্থাৎ 50,401টি ভোট তারা পেয়েছিল। এবং এই লোকসভা নির্বাচনে যেখানে নোটায় ভোট পড়েছিল 0.50%, অর্থাৎ 8,039টি ভোট পড়েছিল 2019-এ এই মালদা উত্তর লোকসভা নির্বাচনে। আমরা পরের প্লেটে যাব 2021-এর বিধানসভা নির্বাচন। অবশ্যই 2021-এর বিধানসভা নির্বাচন এই মালতীপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী বদল হয়ে গেল। আব্দুল রহিম বক্সি 2021-এর বিধানসভা নির্বাচন, 2016 সালের বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি মালতীপুরে, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল এই মালতীপুর থেকে যে মার্জিন অফ ভোটে জয়লাভ করেছিল,
বাংলার 294টি আসনের যদি আমরা দেখি মার্জিন অফ ভোট, তার থেকে মালতীপুরে অনেক বেশি ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে 68.00% ভোট পেল। মার্জিন অফ ভোট 1,26,157টি ভোট পেয়েছিল আব্দুল রহিম বক্সি। দ্বিতীয় স্থানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা 2019-এর লোকসভা নির্বাচনে মালদা উত্তর দখল রেখেছিল, কিন্তু বিধানসভা নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে চলে এলো। তারা পেল 18.00% ভোট, অর্থাৎ 34,208টি ভোট পেয়েছিল। বাম কংগ্রেসের জোট 11.00% ভোট পেল তারা। পরিসংখ্যান বলছে 19,827টি ভোট পেয়েছিল 2021-এ বাম কংগ্রেসের জোট। তারপরে নোটাতে ভোট পড়ল কত? 2021-এর বিধানসভা নির্বাচনে নোটাতে 1.08% ভোট পড়ল, অর্থাৎ 2034টি। কিন্তু লড়াই ছিল মালতীপুরে। কখনো এটা তৃণমূল কংগ্রেসের দখলে গিয়েছে, কখনো কংগ্রেস দখল নিয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে মালতীপুর এখনো পর্যন্ত তারা সেই রং পরিবর্তন করতে পারেনি। সবুজ ছিল দল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেটা গেরুয়ার দিকে একবারও ঝোঁকেনি। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে যেখানে SIR, যেখানে মালদা উত্তরে অসংখ্য মানুষের নাম বাদ গিয়েছে, সেই জায়গায় গেরুয়াকে থাবা বসাতে পারবে? সেটা নিয়ে বিশ্লেষণ তো হবেই। তবে 24-এর যে লোকসভা নির্বাচন, সেদিকেও নজর রাখতে হচ্ছে, কারণ এই 24-এর লোকসভা নির্বাচন মালদা উত্তরের এই মালতীপুর অবশ্যই নজর থাকবে। কারণ মালতীপুর, যেখানে লোকসভার 2024-এ মালদা উত্তরে বিজেপি পেল 37.18% ভোট, অর্থাৎ 5,27,023টি ভোট পেয়েছিল তারা। দ্বিতীয় স্থানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল 31.70% ভোট, অর্থাৎ 4,49,315টি ভোট পেয়েছিল দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বিধানসভা এবং লোকসভা দুটো যে আলাদা আঙ্গিকে নির্বাচন হয়, এটা অন্তত মালতীপুর শুধু নয়, সারা রাজ্যে 294টি আসনে বিভিন্ন সময় এই পরিসংখ্যান হেরফের হয়ে গিয়েছে। তাই 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে 2026-এর বিধানসভা নির্বাচনে এখানে যে তৃণমূল কংগ্রেস আবার মালতীপুর ধরে রাখতে পারবেন কিনা, কংগ্রেস তারা পুনরুদ্ধার করতে পারবে কিনা, প্রশ্ন হচ্ছে বিজেপি এই 2026-এ SIR-এর মধ্যে দিয়ে তারা মালতীপুর দখল নিতে পারবে কিনা। তাই এখানে বাম কংগ্রেসের জোট হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, সেখানে 27.14% ভোট পেয়েছিল বাম এবং কংগ্রেসের। কিন্তু 26-এর নির্বাচনে 294 আসনে একা লড়াই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তারা মনে করেছে 294টি আসনে লড়াই দেওয়ার মতো তাদের লোক বল সব রয়েছে, কিন্তু ছবি অন্য কথা বলছে। সেই বাম কংগ্রেস এবারে আলাদা করে লড়াই দিচ্ছে। তারা পেয়েছিল 27.14% ভোট, অর্থাৎ 3,84,764টি ভোট পেয়েছিল। এই 3,84,764টি ভোট বাম কংগ্রেসের, 7খানা বিধানসভা মিলিয়ে। কিন্তু এবারের লড়াইটা সম্পূর্ণ আলাদা, যেখানে কংগ্রেস তারা বামেদের সাথে জোট করেনি, কারণ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালীন বহুবার কংগ্রেসের সাথে জোট হয়েছে বামেদের। এবারে শুভঙ্কর সরকার তিনি কি খেলছেন সেটা কংগ্রেস কর্মী সমর্থকরা জানেন। তাই তো বারবার প্রদেশ কংগ্রেসের দপ্তরে বিক্ষোভ হচ্ছে বিজেপির দপ্তরে, কারণ তারা মনে করছেন প্রার্থী দেওয়ার ক্ষেত্রে জল মেশানো হয়েছে। নোটাতে ভোট পড়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে এই মালদা উত্তরে 0.51%, অর্থাৎ 7,288টি ভোট পড়েছিল। নজর তো থাকবেই মালদায়, কারণ এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতিকে মালদাকে কেন্দ্র করে, মালদায় যেভাবে মোথাবাড়িতে মালদার কালিয়াচকে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছে রাজ্যের মানুষ। তবে এই ঘটনায় যারা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন
তাদেরকে আমি বলবো নির্বাচনের আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর রাজ্যের প্রশাসনের ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আর থাকে না। কিছু মূর্খ আছে যারা এই কথা বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। আমরা বলবো হ্যাঁ, ভেঙে পড়েছে। তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার দায় নির্বাচন কমিশনারের। কারণ এ রাজ্যে নজিরবিহীনভাবে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই, কিন্তু বাংলার বুকে যে ঘটনা ঘটেছে নজিরবিহীন। বাংলার ইতিহাস নয়, ভারতের ইতিহাস এর সাথে এই বাংলার এই ঘটনা অবশ্যই লিখিত থাকবে। কারণ রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য সচিব, তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছেন, অবশ্যই করতে পারেন, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নয়। রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনারের। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কোথায় এসপি বদল হবে, কোথায় সিপি বদল হবে, কোথায় ডিজি বদল হবে, কোথায় এডিজি ল অ্যান্ড অর্ডার বদল হবে, সব দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিচ্ছু নেই। আর যারা বলছেন এ কথা তারা মূর্খ ছাড়ার কিচ্ছু নয়। যারা বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আমরা বলবো আজকের ডেটে 2026-এর আজকে 3রা এপ্রিলে দাঁড়িয়ে বলবো আজকে যে কথা যারা বলছেন তারা মূর্খের মতো কথা বলছেন। কারণ নির্বাচন আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর এ রাজ্যের আইন শৃঙ্খলা যাবতীয় বিষয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে না। সরকার নতুন কোনো প্রকল্প ঘোষণা করতে পারে না নির্বাচন চলাকালীন, নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর। এ কথা গাধাদেরকে কে বোঝাবে? এসআইআর, যে এসআইআর নিয়ে এত কাণ্ড, যে এসআইআরে এত আতঙ্ক, যে এসআইআরে এত উত্তেজনা, বাংলায় আজকে চিফ জাস্টিস বলেছেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বলছেন সারা 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু বাংলায় এত অশান্ত কেন? বাংলায় কেন এত অশান্তি? তার একটাই কারণ, এখানে নির্বাচন কমিশন অন্য গেম খেলছে। নির্বাচন কমিশন তার অঙ্গুলি হিলনে আজকে এত মানুষের নাম বাদ গিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দটা 26-এর নির্বাচনের আগে এই শব্দটা এখন মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। এই শব্দটা এর আগে কতবার শুনেছে, কতজন শুনেছে, কিন্তু বাংলা এসআইআর হওয়ার পর লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শব্দটা এসছে। যেখানে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে তৃণমূল কংগ্রেসের আব্দুল রহিম বক্সি 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি 91,949 ভোটে জয়লাভ করেছিলেন। তারপরে 16ই ডিসেম্বর 2025 প্রথম খসড়া তালিকা প্রকাশ হলো, এবং যেখানে নভেম্বর থেকে শুরু হলো এই খসড়া তালিকা তৈরি করার। বিহার নির্বাচনে ভুলে গেছে বিজেপির লোকজন, বিজেপির কর্মী সমর্থকরা ভুলে গেছেন যে বিহার নির্বাচনে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর হওয়ার পরে 3 লক্ষ ভোট পড়েছিল যারা এসআইআরের মধ্যেই ছিল না। সেই প্রশ্নের উত্তর বিজেপি কর্মী সমর্থকরা দেবেন না। কি করে এলো, কি করে এই 3 লক্ষ ভোটার ঢুকলো জানতে চায় বাংলা, জানতে চায় বাংলার মানুষ। আর এসআইআর 2025-এ 16ই ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাশ হলো সেখানে মালদা উত্তর মালতীপুরে বিধানসভা কেন্দ্রে 17,583 জনের নাম বাদ চলে গেল। তারপরে আবার এসআইআরে বাদ পড়লেন কত? 2,252 জন। 28শে ফেব্রুয়ারি 2026 দ্বিতীয় দফায় খসড়া তালিকা। অর্থাৎ এসআইআর থেকে মোট বাদ পড়লো কত? মালতীপুর বিধানসভা কেন্দ্রে 19,835 জনে। ভাবা যায় একটা বিধানসভা কেন্দ্র থেকে 20,000-এর কাছাকাছি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। তাহলে 91,949 ভোটে জয়লাভ করেছিল আব্দুল রহিম বক্সি, কোথায় গিয়ে দাঁড়ালো এসআইআরের পরে? এসআইআরের পরে কোথায় গিয়ে দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের আব্দুল রহিম বক্সি জয়ী হয়েছিলেন এই ভোটে। তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোটের থেকে
72,114 জনের নাম কম বাদ পড়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যদি এই SIR পড়েও যদি আজকে ওই ফলাফল ঘোষণা করা হয়, তাহলে এই মালতীপুর তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে। অবশ্যই এখানে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দেওয়া হয়েছে মৌসুমকে, কিন্তু এই ভোটটা কি হবে? 72,114 তৃণমূল কংগ্রেস মালতীপুর দখল রাখবে, এ কথা আমরা বলছি না, বিশ্লেষণ তাই বলছে। কারণ 72,114টি ভোটে এখনো তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ওটা গণিকান্ত চৌধুরীর গড়, কংগ্রেসের গড়। মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, সেই গড়ে ফাটল ধরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই আব্দুল রহিম বক্সিকে যদি পরাজিত করতে হয়, তাহলে এখানে মৌসুমকে 73,000 ভোটে লিড দিতে হবে, তবে গিয়ে নির্বাচনে জয়লাভ করবে মৌসুম নূর। লড়াই হবে, নিশ্চয়ই লড়াই হবে। কংগ্রেসের গড়ে মৌসুম বেনজির নূর যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং তিনি যে ভোট ব্যাংকে থাবা বসাবে তৃণমূলের, এ কথা বলার অপেক্ষা রাখছে না। কংগ্রেস CPM প্রত্যেকের ভোট ব্যাংকে থাবা বসাবে, কিন্তু ফলাফল অন্য কথা বলবে। ফলাফল বলবে 72,000কে টপকে জিতে আসতে হবে। এই 72,000কে টপকে তবেই রেকর্ড ভাঙতে পারবে মালতীপুরের কংগ্রেস। কংগ্রেসের লড়াই আছে। অনেকেই বলছেন এবার মালতীপুর কংগ্রেসের দখলে, এবার মালতীপুর কংগ্রেসের দখলে, কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে কংগ্রেস এখন অনেক দূরে রয়েছে। হতে পারে সেখানে মৌসুম নূর প্রার্থী হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেগ দিয়ে সেখানে জয় ছিনিয়ে আনা মৌসুমের কাছে কঠিন চ্যালেঞ্জ। তো 4 মে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা তো বিশ্লেষণ দিয়েছি, কিন্তু বাংলার জনগণ, বাংলার ভোটদাতারা, তারাই নির্বাচিত করবেন তাদের বিধায়ককে, এবং তেমন মালতীপুর বিধানসভা কেন্দ্রে কাকে মানুষ নির্বাচিত করেন সেটা আগামী 4 মে স্পষ্ট হয়ে যাবে। তো দর্শক বন্ধু, কেমন লাগছে এই ভোট বিশ্লেষণ? অবশ্যই আপনাদের মতামত জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে আবারও পরবর্তীতে দেখা হবে। 294টি আসন আমরা ধরে ধরে বিশ্লেষণ দেব। SIR হোক বা দুর্নীতি, কাউকে রেয়াত করা হবে না। একেবারে চোখে চোখ রেখে আমরা এই বিশ্লেষণ দিচ্ছি এবং বিশ্লেষণ দেব। কোনো রাজনৈতিক দলের হয়ে আমরা কোনো বিশ্লেষণ দিচ্ছি না। আমরা যে বিশ্লেষণ দিচ্ছি সম্পূর্ণ নিরপেক্ষ। কে এগিয়ে থাকতে পারে আমরা শুধু আমাদের তথ্যের মধ্যে দিয়ে তুলে ধরছি, বাকিটা জনগণ স্থির করবে।